তোমাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি তোমাদের পড়ে শোনাব হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প ভুতুড়ে কাণ্ড। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। শুনতে থাকো আজকের গল্প ভুতুড়ে কাণ্ড। যে কাজ যুক্তি দিয়ে বোঝানো যায় না কিংবা যে কাজ আশ্চর্যজনকভাবে ঘটে যায় তাকেই আমরা বলি ভুতুড়ে কাণ্ড। আবার ভূতরা নিজে যে কাজ করে তাকে তো ভুতুড়ে কাণ্ডই বলে। আমাদের পরিবারে এমনই এক ভুতুড়ে কাণ্ড ঘটেছিল। পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেছি। দিদিমা আর মামাদের আদরের সঙ্গে প্রচুর আম, জাম, জামরুল খাচ্ছি, তোফা আনন্দে সময় কাটাচ্ছি। 3 মামা। বড় মামা রেল অফিসে কাজ করতেন। বউ ছেলে মেয়ে নিয়ে শহরের বাসা বাড়িতে থাকতেন। মাসে একবার বাড়িতে আসতেন। তিনি মেজ মামাকে তারই অফিসে চাকরি করে দেবার কথা বলেছিলেন, কিন্তু মেজ মামা রাজি নন। ছোটবেলা থেকে মেজ মামা একটু ভিন্ন প্রকৃতির, সব ব্যাপারে বেপরোয়া। তিনি বলেছিলেন, চাকরি বাকরি আমার ধাতে পোষাবে না, আমি স্বাধীন ব্যবসা করব। তা মেজ মামা স্বাধীন ব্যবসাই শুরু করেছিলেন। 5 মাইল দূরের মাছের ভেড়ি থেকে মাছ কিনে গঞ্জের হাটে ব্যাপারীদের কাছে সেই মাছ বিক্রি করতেন। পরিশ্রমের কাজ, কিন্তু ভালো টাকাই হাতে থাকত। ছোট মামা কিছু করতেন না, মামাদের চাষবাসের জমি দেখত আর অবসর সময়ে জাল দিয়ে পাখি ধরত, কাঠি দিয়ে খাঁচা করত আর তাতে পাখিগুলোকে রাখত। তবে বেশি দিন নয়, হঠাৎ একদিন খাঁচা খুলে পাখিগুলোকে উড়িয়ে দিত। 1 নম্বরের খেয়ালি লোক। আমাদের গল্প অবশ্য মেজ মামাকে নিয়ে। গল্পই বা বললি কেন, একেবারে আমার চোখে দেখা ঘটনা। মেজ মামা ভোরে উঠে সাইকেলে রওনা হয়ে যেতেন, খুব ভোরে। তখন ভালো করে আলোও ফুটতো না, রাস্তার অনেকটা পাকা নয়, মানুষের পায়ে চলে সরু একটু রেখা। বেশ কিছুটা যাবার পর ইউনিয়ন বোর্ডের পাকা রাস্তা। একদিন ভোরেই আকাশ মেঘাচ্ছন্ন, থেকে থেকে বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন। বোঝা যাচ্ছে একটু পরেই ঝড় জল শুরু হয়ে যাবে। মেঘের ডাকে আমি ভোর ভোর উঠে পড়েছি। উঠে মেজ মামার যাওয়ার তোড়জোড় দেখছি। দিদিমা বললেন, ওরে, এই আবহাওয়ায় আজ না হয় নাই বা বেরোলি, আকাশের অবস্থা ভালো নয়, এখনই জোর তুফান উঠেছে। ঝড়কে দিদিমা তুফান বলতেন। মেজ মামা হাসলেন। তাহলে বর্ষাকালে বাড়ির বাইরে তো যাওয়াই যায় না, আমার কাছে বর্ষাতি আছে, কোনো অসুবিধা হবে না। মেজ মামা যখন বের হলেন তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়েছে। বাতাসও বেশ জোর। আধ ঘন্টার মধ্যে দারুণ ঝড় উঠল। চারিদিক অন্ধকার, বাজের শব্দে কান পাতা দেয়, সেই সঙ্গে তুমুল বর্ষণ। এধারে ওধারে বড় বড় গাছ মড়মড় করে ভেঙে পড়ল। কোনো বাড়ির চালা উড়ে গেল, ধসে পড়ল মাটির দেওয়াল। দিদিমার কথাই ঠিক, তুফানই বটে। আমি জানলার ধারে চুপচাপ বসে প্রকৃতির তাণ্ডব দেখছি। একটু পরেই দিদিমা এসে আমার পাশে বসলেন, বসেই অপেক্ষা করতে লাগলেন। এই দুর্যোগে বাড়ির কুকুর বেড়াল বাইরে হয় না, আর এত করে বারণ করা সত্ত্বেও ছেলেটা রাস্তায় বের হলো। সত্যি চিন্তার কথা, এই ঝড় জলে বর্ষাতি আর মেজ মামাকে কতটুকু বাঁচাতে পারবে? হাওয়ার দাপটে সাইকেল চালানোই মুশকিল। সাইকেল থেকে নেমে যে কোনো গাছের তলায় আশ্রয় নেবেন তাও তো নিরাপদ নয়।
মাথার উপরে গাছের ডাল ভেঙে পড়লেই হলো। সন্ধ্যা পর্যন্ত এক টানা ঝড় বৃষ্টি চলল। দিদিমা একেবারে খাওয়া দাওয়া ছেড়ে বিছানা নিলেন। মেজমামার নাম করে অঝোরে কান্না। মেজমামা ফিরলেন রাত ৮টা নাগাদ। সাইকেল নেই, হেঁটেই এসেছেন। হাঁটু পর্যন্ত কাদা, পরনের জামা কাপড় ছিন্ন ভিন্ন, বর্ষাতির খোঁজ নেই। দিদিমা মেজমামাকে জাপটে ধরলেন, কিছুতেই ছাড়বেন না। শুধু কি জাপটে ধরা, ভেউ ভেউ করে কি কান্না। মেজমামা বিরক্ত হয়ে বললেন, আহ ছাড়ো, জাপটা জাপটে ভালো লাগে না, আমি মরছি নিজের জ্বালায়। আমি জিজ্ঞাসা করলাম, মেজমামা তোমার সাইকেল? বটগাছ চাপা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে গেছে একেবারে। বটগাছ চাপা? হ্যাঁ, কাঞ্চনতলার কাছে দারুণ ঝড় উঠলো। বটগাছের ডাল মড়মড় করে ভেঙে পড়লো আমার উপরে। সাইকেল একেবারে চুরমার হয়ে গেল। আমি ছিটকে পড়লাম মাটির উপরে। এই দেখ না কি অবস্থা। মেজমামা চুল সরিয়ে দেখালেন, মাথার এক জায়গায় রক্ত জমে কালো হয়ে গেছে। তারপর থেকে মেজমামা কেমন বদলে গেলেন। মাছের ব্যবসা বন্ধ। সারাটি দিন ঘুমিয়ে কাটাতেন, রাত্রে বেরিয়ে যেতেন। কখন ফিরতেন কে জানে। দিদিমা অনেক বলতেন, কিন্তু মেজমামা নির্বিকার। শেষকালে দিদিমার নির্দেশে আমি শুতাম মেজমামার সঙ্গে, অবশ্য আলাদা খাটে। একদিন খুব ভোরে মেজমামার ডাকে ঘুম ভেঙে গেল। এই, এক কাপ চা খাওয়াতে পারিস? ঘরের কোণে স্টোভ ছিল, তাকের ওপরে চা, চিনি, কাপ, ডিশ। আগে আগে ভোরে বের হবার সময় মেজমামা নিজে চা করে খেতেন। ঘুম জড়ানো গলায় বললাম, তুমি নিজে করে খাও না। মেজমামা যেন ভয় পেয়ে গেলেন। না, আমি আগুনের কাছে যেতে পারবো না, ভয় করে। ভয় করে কথাটা মেজমামার মুখে নতুন শুনলাম। মেজমামা চিরকাল দুর্দান্ত প্রকৃতির, দারুণ সাহস। সেই দুর্ঘটনার পর থেকে মেজমামা যেন কুঁকড়ে গেছেন। কারো সঙ্গে ভালো করে কথাও বলেন না। কেউ ডাকতে এলে বলে দেন, বল আমি বাড়িতে নেই। আরো আশ্চর্যের কাণ্ড, মাথার একদিকে রক্ত জমে থাকাটা একরকমই রয়ে গেল। ওষুধপত্র, মালিশ, কিছুতেই কিছু হলো না। অগত্যা উঠে চা তৈরি করে দিলাম, নিজেও খেলাম এক কাপ। আর এক রাতে এমন এক ব্যাপার ঘটলো, তাতে একটু ভয়ই পেয়ে গেলাম। কদিন গুমোট গরম পড়েছে, হাত পাখা নেড়ে নেড়ে পরিশ্রান্ত হয়ে পড়েছি। কিছুতেই ঘুম আসছে না, বিছানায় এপাশ ওপাশ করছি। বহু কষ্টে যাও বা ঘুম এলো, সেটা প্যাঁচার কর্কশ আওয়াজে ভেঙে গেল। ভয় পেয়ে উঠে বসলাম। জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে। কোথাও এতটুকু অন্ধকার নেই। মেজমামার দিকে চোখ ফিরিয়েই চমকে উঠলাম। আমার মামার বাড়ির সবাই বেশ একটু খড়বোকায়, মেজমামা আবার বেটে। সেই মেজমামাকে দেখলাম, বিরাট চেহারা, দেহ খাটের বাইরে গিয়ে পড়েছে। দুটো চোখ রগড়ে নিয়ে আবার দেখলাম একই দৃশ্য। খাট থেকে নেমে পালাবার চেষ্টা করতেই দৃশ্য বদলে গেল। মেজমামা যেন নিজের সাইজে ফিরে এলেন। মনকে বোঝালাম, ঘুম চোখে নিশ্চয়ই ভুল দেখেছি, না হলে এমন ব্যাপার হতে পারে নাকি। এ কথা কাউকে কোনোদিন বলিনি, জানি কেউ বিশ্বাস করবে না। কিন্তু পরে যা ব্যাপার ঘটলো, তাতে আমি রীতিমতন ঘাবড়ে গেলাম। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মেজমামা বিছানায় নেই। ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেছেন, এখনই ফিরবেন। কিন্তু অনেকক্ষণ কেটে গেল,
মেজমামা ফিরলেন না। উঠে পড়লাম। জানলা দিয়ে বাইরে চোখ পড়তেই বুকের রক্ত হিম হয়ে গেল। মেজমামা রোয়াকে বসে আছেন, জানলার দিকে পিছন ফিরে। একটু দূরে গোটা দুয়েক গাছ পার হয়ে একটা জাম গাছ আছে। ছোট মামা জাল পেতে রেখেছে পাখি ধরবার জন্য। জালের এক জায়গায় ফুটো ছিল, ছোট মামা বোধহয় লক্ষ্য করেননি। সেই ফুটো দিয়ে আটকে থাকা পাখিগুলো ফুরুত ফুরুত করে বেরিয়ে যাচ্ছে। মেজমামা বসে বসেই হাত বাড়ালেন। কি বিরাট হাত! রোয়াক থেকে জাম গাছের দূরত্ব কমপক্ষে ৩০ গজ দূরে তো হবেই। হাতটা সোজা গাছের উপর চলে গেল। যেখানে জালের ফুটো ঠিক সেখানে মেজমামা আঙুল দিয়ে জাল গিট বেঁধে দিলেন। পাখিদের পালানো বন্ধ হলো। আমি বুকের উপর হাত চেপেও দুপ দুপ শব্দ বন্ধ করতে পারলাম না। মনে হলো এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। কোনো রকমে কাঁপতে কাঁপতে খাটের উপর শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ভোরে উঠে দেখি মেজমামা খাটের উপর শুয়ে অঘোরে ঘুমোচ্ছেন। আশ্চর্য কাণ্ড! দরজা ভেতর থেকে বন্ধ। কাল রাতে মেজমামা যখন রোয়াকে বসে, তখন লক্ষ্য করেছি দরজায় ছিটকিনি। তাহলে মেজমামা বাইরে গেলেন কি করে? বন্ধ দরজা দিয়ে ঘরের মধ্যেই বা কি করে ঢুকলেন? ঠিক করে ফেললাম আর মামার বাড়িতে নয়, কোনো একটা অছিলায় বাড়ি পালাবো। এটাও কি চোখের ভুল? দুবার একরকম চোখের ভুল হতে পারে না কখনো? দুপুর বেলায় কিন্তু মত বদলে গেল। ছোট মামা জালে আটকানো পাখিগুলো নিয়ে খাঁচায় পুড়ছিল। আমি বসে বসে দেখছিলাম, মেজ মামাও বসেছিলেন। বেশিরভাগই মনুয়া আর টুনটুনি পাখি। একটা শুধু বড় আকারের টিয়া, গাঢ় সবুজ রং, লাল চোখ, কিছুতেই ধরা দেবে না। ছোট মামার হাতে ঠুকরে রক্ত বের করে দিল। আমি তখন দেখছিলামই, আরো একটা জিনিস লক্ষ্য করছিলাম, আর চোখে দেখছিলাম উঠানে মেজমামার ছায়া পড়ছে কিনা। দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। উঠানের ওপর মেজমামার রীতিমতন ছায়া পড়েছে, আর তার পায়ের আঙুলগুলো একেবারেই স্বাভাবিক। তার মানে রাত্রে নিশ্চয়ই আমি বিদঘুটে স্বপ্ন দেখেছি। পেট গরম হলে যা হয়। পেট ঠান্ডা করার জন্য রোজ সকালে একটা করে ডাব খেতে হবে। আর বাড়ি ফিরে যাওয়ার বিপদও তো আছে। এখানে দিব্যি হেসে খেলে বেড়াচ্ছি, আর ওখানে বাবা রোজ ৫ পাতা হাতের লেখা আর ১০টা অঙ্ক কষাবে। বেশ কিছুদিন অলৌকিক কিছু চোখে পড়ল না। বুঝতে পারলাম নিজের ভয়ের বিকৃত রূপটাই দেখেছি। মেজমামা যে মাছের ব্যবসা ছেড়ে দিয়েছেন তাতে দিদিমা খুব খুশি। তার দুশ্চিন্তার অবসান হয়েছে। কিন্তু আমি ভাবি, মেজমামার চলবে কি করে? একদিন জিজ্ঞাসাই করে ফেললাম, হ্যাঁ মেজমামা, তুমি যে মাছের ব্যবসা ছেড়ে দিলে, কি হবে? মেজমামা চুল আঁচড়াচ্ছিলেন। ফিরে বললেন, কেন, তোর অসুবিধাটা কি হচ্ছে? আমি মুশকিলে পড়ে গেলাম। সামনে গিয়ে বললাম, না, অসুবিধা আর কি, আগে তুমি মাঝে মাঝে বড় বড় মাছ আনতে। আমাকে থামিয়ে দিয়ে মেজমামা বললে, ও এই কথা, তোকে আজই বড় মাছ খাওয়াচ্ছি। মেজমামা বেরিয়ে গেলেন। ফিরলেন হাতে একটা প্রকাণ্ড রুই মাছ নিয়ে। আমি তো অবাক। হ্যাঁ মেজমামা, এর মধ্যে এত বড় মাছ পেলে কোথায় তুমি? মেজমামা হাসলেন। একজন জেলের সঙ্গে দেখা হয়ে গেল, মাছের ঝুড়ি নিয়ে হাটে যাচ্ছিল। আমার তো সবই চেনা, বলতেই দিয়ে দিল। দিদিমার আনন্দ আর ধরে না। বটি নিয়ে এসেই মাছ কুটতে বসলেন। আমি কাছে দাঁড়িয়ে রইলাম। রোজ ছাই রঙা একটা উটকো বিড়াল এ বাড়িতে আসতো আহারের সন্ধানে।
সেদিনও সে এসে হাজির। বটির পাশে আঁশের স্তূপ। বিড়ালটা এগিয়ে এসে আঁশে মুখ দিয়েই বিকট স্বরে ম্যাও করে উঠল। সে অস্বাভাবিক স্বর, যেন কেউ তার গলা টিপে ধরেছে। তারপর লেজটা খাড়া করে সোজা পাঁচিলের উপর গিয়ে উঠল। দিদিমাও ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। তিনি বললেন, বিড়ালটার কি হলো বলতো? ওভাবে চেঁচিয়ে উঠল, গলায় কাটা ফুটলো নাকি? কিন্তু আমি স্পষ্ট দেখেছি, বিড়ালটা একটা আঁশও মুখে তোলেনি, খাওয়া তো দূরের কথা, কেবল শুকেই ওই রকম চিৎকার করে উঠল। সব ব্যাপারটা কেমন যেন অদ্ভুত মনে হয়েছিল। এমনকি দিদিমা যখন একটা কলা পাতায় বড় মাছের টুকরো ভেজে আমাকে খেতে ডাকলেন, তখনও একটু ইতস্তত করেছিলাম। তারপর মনে সাহস এনে মাছের টুকরো মুখে দিয়ে আশ্বস্ত হয়েছিলাম, না, কোনো গোলমেলে ব্যাপার নেই, দিব্যি সুস্বাদু মাছ। কত অল্পেতে আমরা ভয় পেয়ে যাই। বেড়ালটার ওভাবে চিৎকার করে ওঠার হাজার কারণ থাকতে পারে। তবে সেই দিন থেকে বিড়ালটাকে আর ধারে কাছে দেখতে পাই না। বোধহয় অন্য বাড়িতে আস্তানা গেড়েছে। এতদিন কথাটা দিদিমা কিংবা ছোট মামাকে বলিনি, কারণ প্রথমত সব ব্যাপারটা নিজেই ঠিক বিশ্বাস করে উঠতে পারিনি। হয়তো আমারই চোখের ভুল, কিংবা ভয়ের ছায়াটা রূপ ধরে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। আর দ্বিতীয়ত, প্রয়োজন হলে এই অলৌকিক কাণ্ড যে কাউকে দেখাতে পারবো এমন সম্ভাবনা কম। তাছাড়া দিদিমাকে নিজের ছেলের সম্বন্ধে কি করে বলি এসব কথা? তবে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, আর একবার বীভৎস দৃশ্য চোখে পড়লেই মামার বাড়ি থেকে পালাবো। এখানে আদর যত্নের লোভে তো আর বেঘরে প্রাণটি দিতে পারি না। বেশ কিছুদিন সব স্বাভাবিক, কোথাও কোনো গোলমাল হলো না। মেজো মামা অবশ্য মাছের ব্যবসায় আর গেলেন না, বাড়িতেও বিশেষ থাকতেন না, কোথায় কোথায় ঘুরে বেড়াতেন কে জানে। দিদিমা জিজ্ঞাসা করলে বলতেন, একটা কিছু করবার চেষ্টায় আছি, কতদিন আর চুপ করে বসে থাকবো। তারপরই অঘটন ঘটল। মাঝরাতে বাথরুমে যাবার প্রয়োজনে বাইরে বেরিয়ে দেখি ছোট মামা রোয়াকের এক কোণে দাঁড়িয়ে, একেবারে পাথরের মূর্তির মতো নিস্পন্দ নিশ্চল। আমি কাছে যেতেই আঙুল দিয়ে বাগানের দিকে দেখালো। যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। একটা গাছের ডালে মেজো মামা পা ঝুলিয়ে বসে। মেজো মামা মানে মুখটা মেজো মামার, কিন্তু দেহটা বিরাট, মাথাটা প্রায় গাছের মগ ডালে ঠেকেছে, পা দুটো মাটির অল্প ওপরে। কি খেয়ে খেয়ে বাগানের দিকে ছুঁড়ে ফেলছেন। একটা তো ছিটকে এসে রোয়াকের উপর পড়ল। পড়তেই নিচু হয়ে দেখেই আমি একেবারে চমকে উঠলাম। রক্তমাখা একটা হাড়ের টুকরো। আমার সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল। মনে হলো এখনই বুঝি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ব। ছোট মামা আমার অবস্থাটা বুঝতে পেরে আমার হাতটা শক্ত করে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছিল। তারপর দিন 15 কি যে হয়েছে আমি জানি না। দারুণ জ্বরে আমি প্রায় বেহুশ। দিদিমা চেয়েছিলেন আমার বাবাকে খবর দিতে, কিন্তু ছোট মামা অনেক বুঝিয়ে তাকে নিরস্ত করেছিল। ছোট মামা বলেছিল, শুধু ভয় পেয়ে আমার এই জ্বর, ডাক্তারেরও তাই মত। এর মধ্যে বাবাকে টেনে নিয়ে এলে আমার ব্যাপারটা তাকে জানাতে হবে। স্বাভাবিকভাবেই কথাটা বাবা বিশ্বাস করবেন এটা আশা করা যায় না। অথচ তার পরের দিন সকালে দিদিমার পোষা ছাগলটা নিখোঁজ। খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে গিয়ে তার ছিন্ন মুন্ডুটা পাওয়া গিয়েছিল। চারিদিকে রক্ত মাখা যেসব হাড়ের টুকরো পাওয়া গেল, সেগুলো সেই ছাগলেরই হাড়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এমন কথা কে বিশ্বাস করবে, বিশেষ করে শহরের লোক? মেজো মামা নাকি
আশ্চর্যজনকভাবে শান্ত হয়ে গিয়েছিলেন। হাঁটুর ওপর মাথাটা রেখে চুপচাপ বসে থাকতেন ঘরের মধ্যে। হাজার ডাকে সাড়া দিতেন না। খেতে ডাকলে রুক্ষ কণ্ঠে উত্তর দিতেন, খিদে নেই, শরীর খারাপ। দিদিমা যে মেজমামাকে এত ভালোবাসতেন, সেই দিদিমা ছোট মামার কাছে সব শুনে মেজমামার ধারে কাছে ঘেঁষতে চাইলেন না। আমি যখন সেরে উঠলাম তখন ব্যাপারটা অনেক দূরে গিয়েছে। শোবার ব্যবস্থা পাল্টে গেছে। এক ঘরে আমরা তিনজন শুতাম, এক পাশে দিদিমা, অন্য পাশে ছোট মামা, মাঝখানে আমি। সারা রাত ঘরে আলো জ্বলত। ছোট মামা দরজার ভেতর থেকে ডাবল তালা লাগিয়ে দিত। আমরা সবাই জানতাম অলৌকিক শক্তির পক্ষে এ তালা কোনো বাধাই নয়, কিন্তু তবু বারণ করতে পারিনি। ছোট মামা আর আমি ওই দৃশ্য দেখার পর আমি আগে যা দেখেছি সব দিদিমা আর ছোট মামাকে বলেছি। ছোট মামা বলল, কথাটা আগেই তোমার বলা উচিত ছিল, তাহলে আরো আগে ব্যবস্থা নিতে পারতাম। কি ব্যবস্থা নেওয়া হবে তাও ছোট মামা বলল। বদনপুর এখান থেকে 2.5 মাইল। সেখানকার ভৈরব ওঝা খুবই বিখ্যাত। তার খড়মের আওয়াজে ভূত প্রেত একেবারে থরথর করে কাঁপে। তাকে পাওয়া খুবই মুশকিল। লোকের ডাকে প্রায়ই ভিনগাঁয়ে চলে যায়, আর দক্ষিণাও 1 মুঠো টাকা। দিদিমাকে ছোট মামা অনেক কষ্টে রাজি করালো। দিদিমা সব বুঝেও একটু ইতস্তত করলেন। হাজার হোক, ছেলে তো। ছোট মামা বোঝালো, বেশ তো, ভৈরব ওঝা এলেই সব বোঝা যাবে। খুব ভোরে ছোট মামা বেরিয়ে পড়ল। বদনপুরে ভৈরবকে যদি পাওয়া না যায় তাহলে অন্য গা থেকে তাকে ধরে আনতে হবে। ছোট মামা যখন বের হলো তখন মেজ মামা বাড়ি ছিলেন না। আধ ঘন্টা পরে কোথা থেকে ফিরে এলেন। চেহারা দেখে মনে হলো অনেক দূর থেকে যেন ছুটতে ছুটতে আসছেন। হাঁটু পর্যন্ত কাদা, সারা দেহ ঘামে ভিজে গেছে। তাড়াতাড়ি আসতে গিয়ে ফতুয়াটা গাছের ডালে লেগে ছিঁড়ে গেছে। দিদিমা রোয়াকে বসে তরকারি কুটছিলেন, আমি পাশে বসেছিলাম। মেজমামার সামনে এসে দাঁড়ালেন। ঠোঁটের 2 পাশে ফেনা, লাল চোখ পাকিয়ে দিদিমাকে জিজ্ঞাসা করলেন, ছোনে কোথায় গেছে? ছোনে ছোট মামার ডাকনাম। আমার বুকের দুপদাপ শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। ভয় হলো অবশ হয়ে বটির ওপরেই না পড়ে যাই। দিদিমা কাপা কাপা গলায় বললেন, নিজের কি একটা দরকারে গেছে। নিজের দরকারে না ছাই? মেজ মামা দাঁত কিড়মিড় করে উত্তর দিলেন, ভাই তো নয়, 70। আচ্ছা, ঠিক আছে। কথাগুলো বলেই মেজ মামা জোরে জোরে পা ফেলে বাড়ির চারপাশে ঘুরতে লাগলেন। দুটো হাত পেছনে, কেবল মাথা নাড়ছেন, থুথু ফেলছেন আর ঘুরছেন। ব্যাপারটা দেখে দিদিমা আর সাহস পেলেন না। আমার হাত ধরে ঘরের মধ্যে ঢুকে দরজায় খিল তুলে দিলেন। দিদিমার দিকে চেয়ে দেখি তার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তার মনের কথাটা বুঝতে পারলাম। যতক্ষণ মেজমামা বাড়ির চারিদিকে ঘুরতে লাগলো ততক্ষণ আমি আর দিদিমা একেবারে ঘরের কোণে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর মেজমামাকে আর দেখা গেল না। দিদিমা উঠে জানলার দিকে দেখে যখন নিঃসন্দেহ হলেন যে মেজমামা ধারে কাছে কোথাও নেই, তখন আমাকে খেতে দিলেন। নিজে কিছুই খেলেন না। ছোট মামা এলে একসঙ্গে খাবেন। আমি খাবো কি? তখনও শরীর থরথর করে কাঁপছে। মনে হচ্ছে কিছু খেলেই বমি হয়ে যাবে। মনে মনে ঠিকও করে ফেললাম, কোনো রকমে আজকের রাতটা কাটিয়েই কাল সকালেই বাড়ি রওনা হব। এখানে এভাবে ভয়ে কুঁকড়ে থাকলে শীঘ্রই আমার শক্ত অসুখ হবে। ছোট মামা ফিরল বেলা 2:30 নাগাদ, সাইকেল রিকশায়, সঙ্গে ভৈরব ওঝা। আমি জানলা দিয়ে দেখতে লাগলাম।
ভৈরবের পরনে লাল টকটকে কাপড়, গায়ে কোনো জামা নেই, গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মালা, দু হাতে রুদ্রাক্ষের তাগা, লাল দুটি চোখ, কপালে সিঁদুরের ফোঁটা, ঝাঁকড়া পাকা চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে। ভৈরব নেমে ঢুকতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। বাতাসে কি যেন শুকলো। তারপর ছোট মামার দিকে ফিরে বলল, কেউ গৃহবন্ধন করেছে। ছোট মামা অবাক, গৃহবন্ধন কি? কেউ মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দেয়, তাতে এই গৃহের মধ্যে কোনো কাজকর্ম করলে তা ফল দেয় না। কে এই কাজ করবে? যাকে তাড়াতে চাও সেই করবে। কিন্তু তার পক্ষে তো কিছু জানা সম্ভব নয়। ছোট মামার কথায় ভৈরব খুব জোরে হেসে উঠল। প্রেতাত্মার পক্ষে সবকিছু জানতে পারাই সম্ভব। মানুষের চেয়ে তারা অনেক বেশি শক্তির অধিকারী হয়। তাহলে উপায়? উপায় আছে বই কি, তুমি আগে সাইকেল রিক্সাকে বিদায় করো। ছোট মামা সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে দিল। ভৈরব পাশে রাখা ঝোলা থেকে একটি মাটির সরা বের করলো। তার উপরে 4টে পাকা লঙ্কা, এক মুঠো সর্ষে, কতগুলো কুশের ডগা রাখলো। তারপর রাস্তার উপরই বসে বসে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গেই সেই লঙ্কা, সর্ষে আর কুশের ডগা আমাদের বাড়ির দিকে ছুটতে লাগলো। পিছনে নিঃশ্বাসের শব্দ হতে ফিরে দেখলাম দিদিমা এসে দাঁড়িয়েছেন। তার চোখে তখনও জল। আধ ঘন্টা পরে ভৈরব উঠে দাঁড়ালো। ঠিক আছে, এইবার বাড়ির মধ্যে চলো। ভৈরবের কাণ্ড কারখানা দেখে ইতিমধ্যেই রাস্তার উপর গায়ের কিছু লোক জড়ো হয়েছিল। ভৈরবের পিছনে তারাও বাড়ির মধ্যে এসে ঢুকলো। উঠোনে মাটি দিয়ে বেদি করা হলো, তাতে কাঠ, শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালানো হলো। ভৈরব সেই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করতে করতে মাঝে মাঝে কাঠিতে করে ঘি ছিটিয়ে দিতে লাগলো। সঙ্গে সঙ্গে আগুনও দাউ দাউ করে জ্বলে উঠতে থাকলো। ততক্ষণে সাহস পেয়ে আমি রোয়াকে গিয়ে বসেছি, দিদিমা আমার পাশে, ছোট মামা ভৈরবের কাছে। তার ফাই ফরমাস খাটছি। আধ ঘন্টা কিছু হলো না, সব নিস্তব্ধ। শুধু ভৈরবের রুক্ষ গলায় মন্ত্রপাঠের শব্দ শোনা গেল। হিং টেং ছট, অদ্ভুত সব ভাষা। আমি তখন ভাবতে শুরু করেছি যে এ সবটাই বুজরুকি। সেই সময় হঠাৎ শো শো আওয়াজ, ঠিক অনেক দূর থেকে ঝড় এলে যেমন হয়। পশ্চিম দিককার গাছপালাগুলো ভীষণ ভাবে দুলতে লাগলো। গাছের ডালে বসা কাকের দল চিৎকার করে আকাশে পাক খেতে লাগলো। একটু পরেই গাছপালার পেছন থেকে মেজমামা এসে হাজির। দুটো চোখ বনবন করে ঘুরছে, ফুলে উঠেছে নাকের পাটা, মুখে একটা মুরগি। বেচারি যন্ত্রণায় পাখা ছটফট করছে, আর মেজমামার 2 কষ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মেজমামার সেই বীভৎস মূর্তি দেখে আমি ভয়ে দিদিমাকে জড়িয়ে ধরলাম। দেখলাম উত্তেজনায় দিদিমাও ঠক ঠক করে কাঁপছে। মেজমামা এসে দাঁড়াতেই ভৈরবেরও চেহারা গেল বদলে। সে আরো জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। আগুনে মুঠো মুঠো কি যেন ফেলতে লাগলো, আর তাতে আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। মেজমামা কিন্তু আর এগোতে পারল না। গাব গাছের তলা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়ল। খুব বিশ্রী ভাবে ভৈরবকে গালাগাল দিতে লাগলেন। আধ খাওয়া মুরগিটা ছুঁড়ে দিল তার দিকে। মুরগিটা এসে পড়লো আগুনের মধ্যে। কে তুই? ভৈরব চেঁচিয়ে উঠল। আমি দয়াল বাড়ুজ্জে। মেজমামা আরো চিৎকার করে বললেন, না, তুই দয়াল নোস, ঠিক করে বল তুই কে? দয়াল বাড়ুজ্জে মেজমামার নাম, ডাক নাম টোনা। বলবো না। মেজমামার সে কি গর্জন, ঠোঁটের 2 পাশে ফেনা এসে জমলো। বলবি না? আচ্ছা, দেখছি বলিস কিনা। ভৈরব পাশে পড়ে থাকা ঝাঁটাটা তুলে নিয়ে
ঘটের ওপর মারতে লাগলো। সঙ্গে সঙ্গে মেজমামা আর্তনাদ করে উঠল। মনে হলো ঝাঁটার প্রত্যেকটা ঘা যেন তার দেহেই পড়ছে। বলছি বলছি আর মারিস না, আর মারিস না। মেজমামা গাছতলায় বসে পড়লেন। বল। ভৈরব ঝাঁটা আছড়ানোর শব্দ করল। আমি মহিন্দর ডোম। ভৈরব দিদিমার দিকে চোখ ফেরালো। চেনেন মহিন্দর ডোমকে? দিদিমা একটু ভেবে নিয়ে বললেন, আমি কখনো দেখিনি, বাবার কাছে শুনেছি মহিন্দর পুজোর সময় ঢাক বাজাতো। বিষয় সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে গন্ডগোল হওয়াতে তারা পিছন দিক থেকে মাথায় লাঠি মেরে লোকটাকে একেবারে শেষ করে দিয়েছে। মেজমামা আর বলবো না, মহিন্দরই বলি। মহিন্দর চুপচাপ সব শুনল। দিদিমার কথা শেষ হতে বলল, মা ঠাকুরন ঠিক বলেছেন, শিবে আমার মাথায় লাঠি মেরেছিল। আমিও শোধ নিয়েছি। শিবের গুষ্টির ঘাড় মোটকে পগারে ফেলে দিয়েছি। ওর বংশে বাতি দিতে আর কেউ নেই। তুই দয়ালের দেহে এলি কি করে? সেদিন খুব ঝড় জলের সময় দয়াল সাইকেলে চেপে বট গাছের তলা দিয়ে যাচ্ছিল। ওটাই তো আমার আস্তানা। হঠাৎ মোটা একটা ডাল ভেঙে দয়ালের মাথার উপরে পড়ল। দয়াল খতম, তার সাইকেল একেবারে চিড়ে চাপটা। আমি দেখলাম এমন সুযোগ তো আর পাবো না। অমাবস্যায় বামুনের মরা। অনেক বছর দেহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি। সুরসুর করে ঢুকে পড়লাম। এ দেহ তোকে ছাড়তে হবে। ভৈরব বলল, মাথা খারাপ, আমি ছাড়বো না। তবে রে। আবার ঘটের উপর ঝাঁটার আছড়ানি। মাটির উপর গড়াগড়ি দিয়ে মহিন্দর যন্ত্রণায় কাতরাতে লাগলো। একটু পরে বলল, হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। কি করে বুঝবো তুই গেছিস? কি করতে হবে বলো? ভৈরব এদিকে ওদিকে দেখল। উঠোনের একপাশে মরচে ধরা একটা বর্গা পড়েছিল। সেই দিকে আঙুল দেখিয়ে ভৈরব বলল, ওটা দাঁতে করে তুলে নিয়ে যেতে হবে। আর একটা কথা। বলো। গা থেকে 50 মাইল দূরে চলে যেতে হবে তোকে। ঠিক আছে, কাসুন্দিপুরের শ্মশানে আস্তানা বাঁধবো, এদিকে আর আসবো না। যা তবে। লোহার ভারী বর্গা, যেটা তুলতে অন্তত জন চারেক লোক দরকার, সেটা মহিন্দর অবলীলাক্রমে দাঁতে করে তুলে নিল। আবার সেই ঝোড়ো হাওয়া। গাছপালার মধ্যে দিয়ে বর্গা নক্ষত্র বেগে কোথায় অদৃশ্য হয়ে গেল। এদিকে নজর পড়তে দেখলাম মেজমামার প্রাণহীন দেহটা গাব গাছের তলায় পড়ে আছে, আর দেহ থেকে কি বিশ্রী পচা গন্ধ বের হচ্ছে। তখন ভৈরব বলল, এখনই দেহটা সৎকারের ব্যবস্থা করো, অনেক দিনের বাসি মোড়া। দুম করে একটা শব্দ। দিদিমা অজ্ঞান হয়ে রোয়াকের ওপর ঢলে পড়লেন। এসব অনেক দিনের কথা। দিদিমা কবেই মরে গেছেন। মামারাও কেউ বেঁচে নেই। মামাতো ভাই বোনেরা কে কোথায় ছিটকে পড়েছে খবর রাখি না। আমারও বেশ বয়স হয়েছে। খুব ঝড় জল শুরু হলে সব ঘটনাটা চোখের সামনে একেবারে ভেসে ওঠে। মাঝে মাঝে মনে হয় সত্যি এসব অবিশ্বাস্য ব্যাপার ঘটেছিল, কিন্তু চোখের সামনে দেখা সব কিছু অস্বীকার করি কি করে? এতক্ষণ তোমরা শুনছিলে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প ভুতুড়ে কাণ্ড। গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে একেবারেই ভুলো না। খুব ভালো থেকো। পরের গল্পের জন্য অপেক্ষা করো।